আজকে তোমাদের সামনে তুলে ধরব ক্লাস 11 সেমিস্টার 2 সাবজেক্ট বাংলা। তো কবিতা থেকে একটা 2 মার্কের এবং একটা 3 মার্কের টোটাল 5 মার্ক প্রশ্ন হবে। তো এই কবিতা আমি তোমাদের সামনে তুলে ধরছি, পুরোটা শোনো। যেখান থেকে প্রশ্ন করবে সেখান থেকেই প্রশ্নের উত্তর দেওয়া যাবে। 2, 3, 5, যদি 5 থাকতো তাহলে 5ও দেওয়া যাবে। তো আজকে যে কবিতাটি সেটা হচ্ছে নুন। এই নুন কবিতাটি জয় গোস্বামীর লেখা, ভুতুম ভগবান কাব্যগ্রন্থের অন্তর্গত। 1988 খ্রিস্টাব্দে এটা প্রকাশিত। তো এখানে নুন যে শব্দটি, এই নুন শব্দটি একটি আবশ্যিক শর্ত হিসেবে এখানে তুলে ধরা হয়েছে, যে কতটা নুনের গুরুত্ব আছে এবং নুন বলতে কি বোঝানো হয়েছে। তো এই কবিতাটি 50-এর মনন্তরের প্রেক্ষাপটে লেখা, প্রায় দেশভাগের পরেই। তো সেই সময় দেশভাগের পরে উদ্বাস্তুদের আগমন ভারতবর্ষে। 47-48-এ, 48-49-এ বৃষ্টিহীনতা, বৃষ্টি হয়নি। 1947-এ দেশভাগ, বড় বড় কারখানা সব ভারতে এবং কাঁচামাল সব পাকিস্তান মানে পূর্ববঙ্গে পড়ে যায়। তো কাঁচামাল আসতো পাকিস্তান থেকে। তো দেশভাগের পরে দুই দেশেরই অর্থনৈতিক অবস্থা সংকট। ঠিক সেই উদ্বাস্তুদের আগমন, এরই প্রেক্ষাপটে এই কবিতাটি রচিত। এই কবিতাতে যেটা তুলে ধরেছেন কবি জয় গোস্বামী, সেটা হলো যে এই যে নুন কবিতাটি সেই সময় দরিদ্র মানুষের একটি দিন যাপনের কাহিনী, ওদের একটি দিন কিভাবে চলে তারই একটি প্রেক্ষাপট এখানে তুলে ধরা হয়েছে। তো নুন কবিতায় দেখা যায় ধার দেনা, অসুখ বিসুখ, আত্মীয় স্বজনের রোগ শোক, মানে একটা দরিদ্র মানুষের একটা দিন কিভাবে কাটে। তো এই দরিদ্র মানুষগুলো ধার দেনা, অসুখ বিসুখ, আত্মীয় স্বজনের রোগ শোক এদের নিত্য সঙ্গী। এদের নিত্য সঙ্গী, এরা জানে যে আমাদের সুখ কোনোদিনই আসবে না। তো এরা তারই মাঝে যে ছোট ছোট সুখগুলো, ছোট ছোট যে আনন্দগুলো উপভোগ করে নেয়। কেন? যে এরা জানে যে আমাদের সুখ কোনোদিনই আসতে পারে না, এইভাবেই দিন কাটাতে হবে। তো ছোট ছোট যে আনন্দগুলো পরিবারে থেকে, সেগুলো তারা উপভোগ করত। এদের কথা হলো কি হবে, কি হবে যে আনন্দ, সেই আনন্দ ওরা উপভোগ করবে। তো অবহেলা করবে না, কি হবে অবহেলা করে। তো এরা চায় যে আমাদের কাছে কোনোদিনই সুখ আসতে পারে না, আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ, আমাদের অর্থনীতি ভালো হতে পারে না। তো ছোট ছোট সুখগুলোকে তারা অনুভব করে। এক একটা দিন চলে তাদের খুব কষ্টে। আমি বলেছি পূর্বেই যে ধার দেনা, অসুখ বিসুখ, আত্মীয় স্বজনের রোগ শোকে এরা জর্জরিত। তাই এদের কাছে এই যে বললাম কি হবে আক্ষেপ করে, তো এদের কাছে হঠাৎ যদি পয়সা আসে তাহলে এরা লাগাম ছাড়া বাজার করে। সব দিন হয় না বাজার। এদের কাছে বাজার, আজকে কি খাবে কালকে কি খাবে তার ঠিক নেই, কিন্তু কোনো ক্রমে এদের কাছে যদি পয়সা আসে তাহলে এরা লাগাম ছাড়া বাজার করে। তো ধনীরা যেমন বাজারে গিয়ে জিনিসপত্র কেনে, ফেরার সময় গোলাপ চারাও কিনে আনে বাগানে লাগাবে বলে।
তো এই দরিদ্র মানুষের মধ্যেও যে শখ আছে তা এই নুন কবিতা থেকে বোঝা যায়। যেমন এই দরিদ্র মানুষগুলোর কাছে হঠাৎ যদি টাকা আসে, এরা লাগাম ছাড়া বাজার করে এবং বাজার থেকে ফেরার পথে এরা ভাবে গোলাপ চারা কিনবে। ধনীরা গোলাপ চারা কিনবে, ওদের লাগানোর জায়গা আছে, ওদের যত্ন করার জায়গা আছে। ফুল ফোটাতে হলে একটা যত্নের প্রয়োজন, সেখানে ধনীদের লাগানোর জায়গা আছে বললাম বাগানে, কিন্তু এরা তো ভাবে না যে এদের লাগানোর জায়গা, গাছটি কোথায় লাগাবে, তার জায়গা আছে কিনা, তার যত্ন নিতে পারবে কিনা। তো তবুও তারা ভাবে যে গোলাপ চারা কিনবে। এর থেকে বোঝা যায় তাদের মধ্যেও শখ বর্তমান আছে। এদের কাছে টাকা নেই, কিন্তু এরা আনন্দ উপভোগ করতে চায়। তো এরা যখন সারাদিন কাজ করে বাড়িতে ফিরে যখন দেখে যে শুকনো ভাত লবণটুকু নেই, রাগ চড়ে যায় মাথায়। তখন বাপ ছেলে দুই বন্ধু বাপ ছেলে মিলে গঞ্জিকা সেবন করে, মানে গাঁজা খায়। তো আমরা দেখি যে পিতা পুত্র কখনো একসাথে বসে গাঁজা খায় না, কিন্তু তাদের ক্ষুধার্ত পেট। তো ক্ষুধার্ত অবস্থায় সামাজিক বিধি নিষেধ, সামাজিক সংস্কার তারা ভুলে যায়। তো সারাদিন কাজ করে ফিরে যখন শুকনো ভাতে লবণটুকু পায় না, তখন রাগ চড়ে যায় মাথায়। তো এতে যখন তারা আর শুকনো ভাতে লবণ পায় না, রাগ চড়ে যাচ্ছে মাথায়, রাত্রেবেলা গিয়ে গঞ্জিকা সেবন করে বাপ ছেলেতে। এতে সামাজিক নিয়ম নীতি ভুলে যায়। কেন? ক্ষুধার্ত পেটে ধর্ম হয় না, তাই তারা সমস্ত কিছু ভুলে গিয়ে বাপ ছেলে মিলে গঞ্জিকা সেবন করে। এই হচ্ছে এদের অবস্থা। তো কবি জয় গোস্বামী যে শাসক দল, তাদের কাছে আবেদন করেছেন যে মানুষগুলো শুকনো ভাতে লবণ নেই, ডাল ভাত আলু সেদ্ধ যদি থাকে তাহলে পেট পুরে খাওয়া যায়। তো এদের শুকনো ভাত জোটে কিন্তু লবণ জোটে না। লবণ বলতে অল্প কিছু সাধারণ আহারকে বুঝিয়েছে। আর এখানে লবণ বলতে জয় গোস্বামী যেটা বলেছেন যে এই যে এদের অবস্থা, এদের এই অবস্থা থেকে এদেরকে কাটিয়ে ওঠার জন্য এদের ছোট যদি এদের একটা কর্মসংস্থান হয়, তাহলে হয়তো শুকনো ভাতে লবণের ব্যবস্থা হবে। তো এখানে লবণ বলতে বোঝাতে চাইছে যে কর্মসংস্থান। এই মানুষগুলোকে ছোট যদি কর্ম দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু এরা ভাতের সঙ্গে লবণটুকু জুটবে। তাই করজোরে শাসক দলের কাছে কবি আবেদন করেছেন যে এই যে দরিদ্র মানুষগুলো আজকে যারা খেতে পাচ্ছে না, এদের যেন ছোট, খুব বেশি নয়, এরা বেশি চায় না, মানে এরা অল্পতেই খুশি, বেশি কিছু চায় না। শুকনো ভাতে যেন লবণের কি করা হয়, ব্যবস্থা করা হয় সামান্যটুকু। তাহলে এটা আসবে কি করে? ওদের যদি ছোট কর্মসংস্থান হয়, তাহলে কিন্তু তারা হয়তো শুকনো ভাতের সঙ্গে ডাল আলু সেদ্ধ পেলেই খুশি। তাই এরা অল্পতে খুশি, এরা বেশি কিছু চায় না। তাই করজোরে কবি আবেদন জানিয়েছেন এদের যেন কর্মসংস্থান করা হয়। এই যে পদ্য, এখানে এইটুকুই বলা হয়েছে। এখান থেকে 1টা 2 এবং 1টা 3-এর প্রশ্ন আসবে। তো প্রশ্নগুলো কেমন, আমার গল্পটা যদি কবিতাটা যদি শুনে থাকো, তাহলে এখান থেকে উত্তর দেয়া যাবে। যেমন এখানে যে প্রশ্নগুলো রয়েছে, হ্যাঁ, তো এই কবিতাটা শোনার পর এই যে যেমন বলেছে যে নুন কবিতাটি মূল কাব্যগ্রন্থের নামকরণে কবির অপর দুটি কাব্যগ্রন্থের উল্লেখ করো। তো উক্ত কবিতায় জয় গোস্বামী ভূতুম ভগবান নামক কাব্যগ্রন্থ থেকে এটা নেওয়া হয়েছে। কবি জয় গোস্বামী লেখা অপর দুটি হল প্রত্নজীব, পাতার পোশাক।
তারপরে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, এখান থেকে এগুলো সব 2 মার্কের। তো নুন কবিতায় যাদের নিয়ে লেখা তাদের কোন সমস্যা কবিতায় তুলে ধরা হয়েছে? তো আমি সমস্যাগুলো বলেছি যে কবি জয় গোস্বামী নুন কবিতাটি পীড়িত, প্রান্তিক ও নিম্নবিত্ত মানুষের জীবনকে কেন্দ্র করে লেখা। সমাজের নিচুতলার মানুষের অন্ন, বস্ত্র সমস্যার সঙ্গে, তো এরা কিছু কী চায়? সামান্য অন্ন আর বস্ত্র, এই দুটো মানুষের ব্রাত্য জিনিস, তাই এই দুটোই তারা আশা করে। অসুখে ওষুধ না জোটে, তো অসুখ হলে বলেছে ওষুধ জোটে না, ধার দেনা এদের নিত্য সঙ্গী। এই অভাবগুলো তাদের বর্তমান। এই যে আমরা তো অল্পতে খুশি, কারা কেন অল্পতে খুশি? তো আমি তো বললাম যে এই দরিদ্র মানুষগুলো বেশি কিছু চায় না, এদের অল্প অন্ন সংস্থান এবং বস্ত্র, এই দুটো হলে এরা আর কিছু চায় না। কি হবে দুঃখ করে? এরা জানে যে সুখ আমাদের কাছে কোনোদিনই আসবে না, তাই এদের কথা হলো কি হবে দুঃখ করে, কেন দুঃখ করতে চান না। তো কবি জয় গোস্বামী নুন কবিতায় কথক জানেন যে তাদের দারিদ্র লাঞ্ছিত জীবনের প্রতি সমাজের ধনী তথা বলেছে বিত্তবানদের কোনো কিছু সমবেদনা নেই। মানে ধনীরা, এরা যে দরিদ্র, তো সমাজের ধনী ব্যক্তিদের এদের প্রতি কোনো সমবেদনা নেই। অর্থাৎ কথকের দুঃখের অবসান তো কোনো দিনই হবে না, বরং দুঃখ করলে হৃদয় ভার বেড়ে যাবে। তাই কথক বলেছেন এরা দুঃখ করতে চান না। দুঃখ করে লাভ কি? তো যতদিন বাঁচবেন ছোট ছোট সুখগুলোকে অনুভব করবেন। বাণীও লেখা যায়, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। এরা তো বেশি কিছু চায় না, চাই শুধু ভাতের সঙ্গে দুটো অন্ন, এই ভাত এবং বস্ত্র, অন্ন এবং বস্ত্র এই দুটো হলেই হয়। তো নুন কবিতায় কবি জয় গোস্বামী একটি নিম্নবিত্ত পরিবারের বলেছে অসহায়তাকে কোনো রকমে জীবন যুদ্ধে টিকে থাকার কাহিনী বর্ণনা করেছেন। নিম্নবিত্ত মানুষের বেঁচে থাকার জন্য সাধারণ ভাত কাপড় মতো ন্যূনতম বলেছে প্রয়োজনীয়তার মধ্যে নিজস্ব চাহিদার সার্থকতা খোঁজে কবি এখানে সেই সত্যটাই ফুটিয়ে তুলতে চেয়েছেন। তো এবার যে আমি প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি, আমার এই কবিতাটা শুনলে এগুলো লেখা যাবে। চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে, কাদের কথা কেন এইভাবে দিন চলে? টান দি গঞ্জিকাতে, কারা কেন গঞ্জিকাতে টান দেয়? তো কবিতাটি শুনলেই এগুলো তোমরা উত্তর দিতে পারবে। সব দিন হয় না বাজার, এদের কাছে বললাম যে পয়সা থাকে না, আর যেদিন হঠাৎ তাদের কাছে পয়সা আসে তারা লাগাম ছাড়া বাজার করে, ভাবে আবার গোলাপ চারা কিনবে। তার মানে এদের মধ্যে যে শখ আছে বর্তমান, তা এই কবিতা পড়লেই বোঝা যায়। কিন্তু কিনে আনি গোলাপ চারা কিসের প্রতীক এবং তা কেনার কারণ কি? তো গোলাপ চারা হচ্ছে সৌন্দর্যের প্রতীক। তো এই মানুষগুলোর মধ্যে সৌন্দর্যবোধ আছে, তা বোঝা যায়। তো একটু যদি এগুলো তোমরা পড়ো, বইটা দেখো এবং কবিতাটা শোনো, তাহলে এই উত্তরগুলো 2 মার্কের জন্য দেয়া যায়। এবং কি হবে দুঃখ করে, গোলাপ চারা, দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে, এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। সে অনেক পরের কথা, হতাশব্যঞ্জক কথাটি ব্যাখ্যা করো। আমরা তো অল্পতে খুশি, বলো আর অধিক কে চাই? কারা কেন অধিক কিছু চাই না?
মাঝে মাঝে চলে না দিন, দিন না চলার কারণ কি? তো প্রশ্নগুলো যদি কবিতাটা শোনা যায়, এই প্রশ্নগুলো অনায়াসে উত্তর দেয়া যায়। খেতে বসে রাগ চড়ে যায় মাথায়, রাগ চড়ে যাওয়ার কারণ কি? বর্ণনা করা আছে। রাগ চড়ে যায় মাথায়, আমি মাথায় চড়ি। উদ্ধৃত অর্থ পরিস্ফুট করে মাথায় রাগ চড়লে কি ঘটনা ঘটে তা কবিতা অবলম্বনে লেখো। ব্যাপারটা দুই ভাই মিলে সারা পাড়া মাথায় করি, বলা হয়েছে কেন? তো এই প্রশ্নগুলো, আর এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা করা হোক। ভাতকে শুকনো বলার কারণ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই প্রশ্নগুলো যদি তোমরা করো তাহলে 100% এই প্রশ্নগুলো আসবে। এর আগে 2 মার্কেরগুলো বলা হলো, এবার হচ্ছে 3 মার্কের যেগুলো ইম্পর্টেন্ট। যেমন 3 মার্কে আছে, আমরা অল্পতে খুশি, অল্পে খুশি মানুষদের যন্ত্রণার যে ছবি নুন কবিতায় ফুটে উঠেছে তার পরিচয় দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট 3 মার্কের জন্য। কি হবে দুঃখ করে? কবির এমন মন্তব্যের পেছনে যে জীবন যন্ত্রণা লুকিয়ে আছে তা ব্যাখ্যা করো। মাঝে মাঝে চলে না দিন, কার কেন মাঝে 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 দিন চলে না? আমরা তো সামান্য লোক, কে কোন প্রসঙ্গে এ কথা বলেছেন? ফুল কি হবে তাতে? কোন ফুল? এই সংশয় কেন? ওই যে গোলাপ ফুল, তো এদের তো যত্ন নেওয়ার সময় থাকে না, লাগাবে কোথায় গাছটা সেটাও জানা নেই, কিন্তু এদের মধ্যে যে সৌন্দর্য বোধ আছে এটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে সেই প্রশ্নটা। খেতে বসে রাগ চড়ে যায়, রাগের কারণ কি? এই রাগ কত দূর সঙ্গত বলে তুমি মনে করো? আমি তার মাথায় চড়ি, কে কার মাথায় চড়ে? তো রাগ মাথায় চড়ে, পঙ্ক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বাপ বেটা দুই ভাই মিলে সারা পাড়া মাথায় করি, উদ্ধৃত অংশটিতে কবি কি বোঝাতে চেয়েছেন? বক্তা কেন সারা পাড়া মাথায় করেন? 3 মার্কের জন্য শেষ প্রশ্ন যেটা, আমরা তো সামান্য লোক, শুকনো ভাতে লবণের ব্যবস্থা করা হোক। কবিতায় সামান্য লোক কারা? তাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা করা হোক, এই দাবি কিভাবে উল্লেখিত করা হয়েছে তা লেখো। তো আমার কবিতার শেষ অংশ যেটা বোঝালাম, যেটা সামান্য লোক, এদের কর্মসংস্থান যদি হয় ছোট ছোট, তাহলে হয়তো এদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হবে, সেই প্রসঙ্গটা এখানে উল্লেখ করতে হবে। তো এই কটা প্রশ্ন করলে তোমাদের এখান থেকে একটা 2 মার্কের এবং একটা 3 মার্কের, কবিতা থেকে টোটাল 5 মার্কের হবে। 100% এর মধ্যেই আসবে।